ইরানকে শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের, হরমুজে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ। আল-আকসার মালিকানা দাবি করল ইসরায়েলি মন্ত্রী, প্রবেশ করেই দিলেন উস্কানি। গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় নিখুঁত নীল নকশা, ইসরায়েলের মানচিত্রে যুক্ত হবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। কড়া নিরাপত্তায় তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন, থাকবে বাংকার ও টানেল। এবং জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন, ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে বহিষ্কার। প্রায় ২৪ ঘন্টা সংলাপের পরও হয়নি কোনো সমঝোতা। কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি আলোচনা। এমন প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ইরানকে শেষ করে দেয়ার হুমকি দেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, ওয়াশিংটন এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড। তার ভাষায়, মার্কিন সামরিক বাহিনী ইরানের যা সামান্য কিছু অবশিষ্ট আছে তাও ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক যেসব জাহাজ হরমুজ পারাপারে ইরানকে টোল দিয়েছে সেগুলোকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, যারা কোনো অবৈধ টোল দেবে গভীর সমুদ্রে তাদের জন্য কোনো নিরাপদ যাতায়াত থাকবে না। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন ধ্বংসের কাজ শুরু করার কথাও জানান তিনি। শেষে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা কোনো শান্তিপূর্ণ দেশের জাহাজের ওপর গুলি চালায় তবে তাদেরকে পুরোপুরি জাহান্নামে পাঠিয়ে দেয়া হবে। জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে আবার উস্কানিমূলকভাবে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার কড়া পুলিশি পাহারায় তিনি ও তার অনুসারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। আল-আকসায় ঢুকে তিনি বলেন, সেখানে পা রেখে তার মনে হচ্ছে যেন তিনি সেই জায়গার মালিক। পাশাপাশি ইহুদিদের জন্য আরো বেশি প্রবেশাধিকার চান বলেও জানান তিনি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় রোববার সকালে বেন-গভির একদল কট্টরপন্থী ইহুদিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রকের দিকে অগ্রসর হওয়ার সময় তিনি হাততালি দিয়ে গান গাইতে থাকেন এবং ইহুদি ধর্মীয় আচার পালন করেন। আল-আকসা মসজিদ ইসলামের অন্যতম পবিত্র স্থান। দশকের পর দশক ধরে চালু থাকা একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় মসজিদটি মুসলিম কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও কোনো প্রার্থনা করতে পারেন না। তবে ইসরায়েল বারবার এই চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতিকে আরো অস্থির করে তুলতে পারে। গাজায় যখন হামলা করছিল ইসরায়েলের সেনাবাহিনী তখন ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। হুট করে দেশটির সেনাবাহিনীর পোশাকে দেখা মেলে নতুন এক ধরনের ইসরায়েলের মানচিত্র। এই ঘটনার পর পৃথিবী জুড়ে আবারও আলোচনা শুরু হয়, তবে কি সেই অতীতের প্রতিশ্রুত ভূমির দিকেই ফিরে যেতে চাইছে ইসরায়েল, যেখানে ইসরায়েলের মানচিত্রের সাথে যুক্ত হবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। ইসরায়েলের সেনাবাহিনীর এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বারবার আলোচনায় এসেছিল। অনেক বিশ্লেষক তখন বলেছিলেন, গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের মিশনে নেমেছে দেশটি। ইসরায়েলি সেনাবাহিনীর পোশাকে আঁকা ওই মানচিত্রের ছবিতে মূলত যুক্ত করা হয়েছিল জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও মিশরকে। এই সবগুলো দেশের মানচিত্র মিলে যে ভূমিটি তৈরি করা হয়েছে তাকে ইসরায়েলিরা বলে প্রমিস ল্যান্ড। অনেক ইহুদি এখনো বিশ্বাস করে লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী বা ইরাক, এই পুরো জায়গাটি একদিন তাদের হবে। বাইবেলের পুরাতন সংস্করণেও অবশ্য একই কথা বলা হয়েছে, তবে সেটি যীশু খ্রিস্টের অনুসারীদের জন্য। প্রতিশ্রুত এই পবিত্র ভূমির নিয়ন্ত্রণ পেতে আজও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সংঘাত লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলিরা আজও সেই প্রতিশ্রুত ভূমির কথা ভোলেনি। আজও তাদের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ সেই আশাকে ঘিরে আবর্তিত হয়। 1948 সালে ইহুদিরা ইসরায়েল নামক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করে, যার পর থেকে এখনও তারা বৃহত্তর ইসরায়েল নিয়ে বেশ সচেতন।
বিবিসি বাংলায় প্রকাশিত কয়েকটি ছবিতে এই গল্পের একটি ক্ষুদ্র টাইমলাইন লক্ষ্য করা যায়, যেখানে দেখা যাচ্ছে 1949 থেকে 1982 সালে ইসরায়েলের মানচিত্র আসলে কেমন ছিল। প্রথম ছবিতে লক্ষ্য করা যায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জেরুজালেম ছিল জর্ডানের দখলে, আর কিছু অংশ তখন ছিল মিশরের দখলে। তার পরের ছবিতে দেখা যায় ধীরে ধীরে কমে আসতে থাকে সেই দখলকৃত জায়গার পরিমাণ, এবং তার পরের ছবিতে দেখা যায় নিজেদের মানচিত্রের বাইরেও কিছুটি জায়গা দখল করে নিয়েছে ইসরায়েলিরা। মূলত বলা হয়ে থাকে ইসরায়েলে এক প্রকার কট্টরপন্থী লোক আছেন যাদের কাছে গ্রেটার ইসরায়েলের ধারণাটি এখনও বেশ জনপ্রিয়। তাদের অনেকেই এই মিশনকে এরিটস ইসরায়েল বা ইসরায়েলের পবিত্র ভূমি বলে ডেকে থাকেন, যার সীমানা বর্তমান ইসরায়েলের সীমানা থেকেও অনেক বেশি। বৃহত্তর ইসরায়েলের ধারণাটি নতুন কিছু নয়, তবে বিশ্লেষকরা দাবি করছেন আজও ইসরায়েলিরা সেই মিশন থেকে সরে আসেনি। এদিকে অন্য আরেক দল রাজনৈতিক বিশ্লেষক বলছেন বৃহত্তর ইসরায়েল আরবের বিভিন্ন অংশ মিলে গঠিত হতে পারে। এর মধ্যে আরব উপদ্বীপ অর্থাৎ সৌদি আরব, ইরাক, জর্ডান এবং মিশরের কিছু অঞ্চলও রয়েছে। ইসরায়েলিরা বিশ্বাস করে এই অঞ্চলগুলো একদিন তাদের দখলে আসবে। আধুনিক ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে আগ্রাসন জারি রেখেছে সেই ঘটনাগুলো অন্তত সেদিকেই ইঙ্গিত দেয়। আর এই বিষয়ে ইসরায়েলিরা ইতিহাস টেনে বলে যে ভূমিতে তাদের সন্তানরা বড় হয়েছিল সেসব দেশ বা এলাকা একদিন তাদেরই হবে। শাহরিয়ার আহমেদ, এনপিবি। সাদামাটা চলাফেরা করা প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি হচ্ছে কড়া নিরাপত্তার বলয়ে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ির নকশায় থাকছে আন্তর্জাতিক মানের ডিজাইনের ছোঁয়া। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবনের নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের পরিকল্পনা করেছে গণপূর্ত বিভাগ, যা সম্ভাব্য বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দেবে প্রধানমন্ত্রীর পরিবারকে। জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তথা গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কোনো স্থায়ী বাসভবন এখনো চূড়ান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকায় সে সময় আলাদা বাসভবনের প্রয়োজন পড়েনি। সরকার নিজে থেকেও নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবে সে বিষয়ে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবন গুলশান 2 থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন, আর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠানের কাজে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবন নির্মাণে কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায় বাসভবনের জন্য হেয়ার রোড, মিন্টু রোড অথবা বেইলি রোড এলাকায় জায়গা বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যোগাযোগ সহজ হয়। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। গণপূর্ত বিভাগের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক মান অনুসরণ করে আধুনিক ডিজাইনে ভবনটি নির্মিত হবে। বিশেষ করে মাটির নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের ব্যবস্থা রাখা হচ্ছে, যা সম্ভাব্য বোমা হামলা বা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে। ইতোমধ্যে সম্ভাব্য স্থান নির্বাচন ও নকশা প্রণয়নের কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। একাধিক ভবন অধিগ্রহণ করে নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো কমপ্লেক্স গড়ে তোলার চিন্তাও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সব ধরনের আধুনিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটি। তবে প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আরও ঝুঁকিতে পড়ছে। তবে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা বিএনপির দলীয় পেজ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। জাওয়াদ আহমদ, এনপিবি। দেশজুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট, আর এই সংকটকালীন মুহূর্তেই অর্ধশত গাড়ি নিয়ে নিজ এলাকায় শোডাউন দিয়েছেন এক ছাত্রদল নেতা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই ছিল এই আয়োজন।
গেল রোববার নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় অর্ধশত হাইএস ও প্রাইভেট কারের একটি বিশাল বহর বের হয়। এর নেতৃত্বে ছিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা। তার নেতৃত্বে বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাচাকৈর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগানে নিজেদের অবস্থান জানান দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই গাড়িবহরের আয়োজন করা হয়। তবে সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে বিপুল পরিমাণ জ্বালানি খরচ করে এমন আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনার। তবে বহরে অংশ নেয়া ভাড়ায় চালিত গাড়ি চালকরা বলছেন, তাদের বেশিরভাগ গাড়ি সিএনজি ও এলপিজি চালিত। তেল দিয়ে চালালে লোকসান হওয়ায় তারা গ্যাস ব্যবহার করেন। তাই তেল নয়, গ্যাস পুড়িয়ে শোডাউন হয়েছে বলে দাবি তাদের। আমাদের যারা এন্ট্রিকারের গাড়িগুলি চলে, কোনোভাবে তেলে চললে কি এভাবে গাড়ি চালানো সম্ভব? ভাড়া হলেন 1500 টাকা, এখন যদি বলে যে তেলে চালায় তাহলে কি হলো? সব হলেন আমাদের গ্যাসের সিলিন্ডার লাগান গাড়ি। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিক বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার আগ থেকেই শোডাউনে অংশ নেয়া গাড়িগুলোকে অগ্রিম বুকিং দেয়া ছিল। রোজার মাসে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ঈদের পর গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তাদের পরামর্শেই এই আয়োজন করা হয়। তার দাবি, শোডাউনে অংশ নেয়া বেশিরভাগ গাড়ি ছিল এলপিজি ও সিএনজি চালিত। গতকালকে আমার যে শোডাউনটি ছিল, সেখানে প্রতিটি গাড়ি এখানে সিএনজি গ্যাস চালিত গাড়ি ব্যবহার করা হয়েছে। এখানে একটি গাড়িও তেল চালিত অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে মাসুদ রানাকে গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্র দল। সোমবার সকালে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোহানাল রাজি, এনপিবি। ইরান আমেরিকার শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এবার কি তাহলে ইরানে হামলা করার কথা ভাবছেন ট্রাম্প? সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি রীতিমতো হরমুজ প্রণালীর ওপর জাহাজ চলাচলে অবরোধ আরোপ করার কথা জানিয়েছেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প কি তাহলে আগের চেয়ে আরও শক্তি নিয়ে ইরানকে মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছেন? গুঞ্জন শোনা যাচ্ছে, ইরানকে মোকাবেলায় তিনি আবারও হামলা করার কথা ভাবছেন। বেনামি কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সোমবার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে বলা হয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ায় ইরানে সীমিত আকারে হামলা করার কথা ভাবছেন ট্রাম্প। খবরে বলা হয়েছে হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন তিনি, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করা। তবে প্রতিবেদনটির বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের সামনে সব বিকল্পই খোলা আছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস এ বিষয়ে বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি করেছেন। এর মাধ্যমে ইরানের চাঁদাবাজির অবসান ঘটানো হবে। এছাড়া তিনি বিকল্প পথগুলো বিবেচনায় রেখেছেন। প্রেসিডেন্ট পরবর্তীতে কি পদক্ষেপ নেবে এ বিষয়ে ওয়াল স্ট্রিটকে কেউ যদি কিছু জানিয়ে থাকে তবে তা হবে অনুমান নির্ভর। বয়সটা মাত্র ৭৯। তৃতীয় বিশ্বের কোনো দেশের নাগরিক হলে এতদিন থাকতেন বৃদ্ধাশ্রমে, কিন্তু না, বয়সকে পাশ কাটিয়ে এখনো পুরো বিশ্বকে সামলে যাচ্ছেন যিনি, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বয়সের ছাপ যেন আদৌ পড়েনি কথাটি মিথ্যে। ট্রাম্পের মন মেজাজেই লক্ষ্য করা যায় সেই পরিবর্তন। ট্রাম্পের আচরণ নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়। আন্তর্জাতিক রাজনীতিতে পান থেকে চুন খসলেই সরব হওয়া এই লোকটি এবার চটেছেন পোপ চতুর্দশ লিওর ওপর। সোমবার যখন ঘটনা জানতে চান সাংবাদিকরা, সেখানেও রাগ ঝেড়েছেন বেশ। ট্রাম্পের দাবি, পোপ লিও পরমাণু অস্ত্র রাখার পক্ষে নন, এই কারণে তিনি তার সমালোচনা করতে পিছপা হননি। রীতিমতো রাজনীতির মাঠে নামিয়ে এনে সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, লিওর পররাষ্ট্রনীতি একেবারে
দুর্বল। সাংবাদিকদের করা প্রশ্নে ট্রাম্প জানান তিনি এমন কোনো পোপকে পছন্দ করেন না যিনি বলেন পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন নেই। ট্রাম্প বেশ ঘটা করেই বলেছেন পরমাণু অস্ত্র আছে এমন কোনো দেশের সাথে কখনোই খেলতামাশা করা উচিত নয়। আর তিনি ব্যক্তিগতভাবেও পোপ লিওকে পছন্দ করেন না। পোপ লিওর ওপর ট্রাম্প চটেছেন মূলত অন্য কারণে। লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছিলেন। গত সপ্তাহে তিনি ইরানকে নিয়ে দেওয়া ট্রাম্পের কঠোর বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে দাবি তুলেছিলেন। বিশ্ব অর্থনীতির শিরা যেন চাপ পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলপথ হরমুজ প্রণালী ঘিরে শুরু হয়েছে নতুন শক্তির প্রদর্শন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া সব ধরনের জাহাজের উপর নৌ অবরোধ আরোপ করতে যাচ্ছে। তার নির্দেশ অনুযায়ী যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় খুঁজে আটক করা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন ইরান বা তাদের বাহিনী যদি কোনো আক্রমণ চালায় তবে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। এছাড়া প্রণালীতে ইরানের পাতা সন্দেহভাজন মাইন ধ্বংসের কথাও জানান তিনি। এই নৌ অবরোধ কিভাবে কার্যকর হবে সে বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরমুখী বা সেখান থেকে আসা সব জাহাজের উপর সমানভাবে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। তবে অন্য দেশের গন্তব্যে যাওয়া জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হবে। এই পদক্ষেপের পেছনে মূল কারণ হলো ইরানের উপর চাপ সৃষ্টি করা। অভিযোগ রয়েছে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে এবং বিনিময়ে টোল আদায় করছে। ট্রাম্পের ভাষায় একটি পক্ষ নিজের মতো করে বেছে বেছে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে, এটা হতে দেওয়া হবে না। তাই যুক্তরাষ্ট্রের কৌশল হলো সবাই চলাচল করবে, নতুবা কেউই নয়। বিশেষজ্ঞদের মতে স্বল্পমেয়াদী বড় কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে, কারণ বর্তমানে এই পথে জাহাজ চলাচল অনেক কম। তবু দীর্ঘমেয়াদে তেল ও গ্যাসের দামে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। যদিও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, বাস্তবে জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। সতর্ক বার্তা ও হামলার আশঙ্কায় খুব কম জাহাজই এই পথ ব্যবহার করছে। যেখানে আগে প্রতিদিন প্রায় 138টি জাহাজ চলাচল করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটিতে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে এই নৌ অবরোধ শুধু আঞ্চলিক উত্তেজনায় নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় এক অনিশ্চয়তার সংকেত দিচ্ছে। তারেক আজিজ খান, এনপিবি। সহসা কমছে না জ্বালানি তেলের দাম। গেল ফেব্রুয়ারির একেবারে শেষে শুরু হওয়া যুদ্ধ প্রত্যক্ষভাবে প্রভাব রেখেছিল বিশ্ব জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ইরানের সহজ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্য ছিল উত্তাল, সাথে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বিশ্ব জ্বালানি তেলের বাজার এই সময় ছিল বেশ উত্তাল। ট্রাম্প যতবার হরমুজ প্রণালীতে ইরানকে ডোবাতে চেয়েছেন, ততবার রকেটের গতিতে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্বের উদ্বেগটা মূলত এখানেই। ত্রিদেশীয় যুদ্ধ এক সুরাহার মুখ দেখলেও জ্বালানি তেলের মূল্য এখনই কমছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যুদ্ধবিরতিকে ভঙ্গুর আখ্যা দিয়ে তারা মন্তব্য করেছেন, তেল ও গ্যাসের দাম যুদ্ধের আগের পর্যায়ে ফিরে আসতে এখনও অনেক সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জ্বালানি তেলের দামই নয়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগবে হিলিয়ামের মতো সহায়ক পণ্যেরও। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, যুদ্ধের পর আগের মতো স্বাভাবিক অবস্থায় আর কখনোই ফিরে আসা সম্ভব নয়। জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরে আসবে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়। সেই সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা দেশগুলোর তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। যত যুদ্ধবিরতিই হোক, হরমুজ প্রণালী হতে হবে স্বাভাবিক, নয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না জ্বালানি তেলের দাম। কারণ এই প্রণালী দিয়ে অন্তত প্রতিদিন 120 থেকে 140টি জাহাজ চলাচল করত। বুধবার সেখানে মাত্র 5টি এবং বৃহস্পতিবার 7টি জাহাজ পার হয়েছে। এতে বোঝা যায় সরবরাহ ব্যবস্থা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
এদিকে জ্বালানি তেলের দামের প্রভাব ঠিক সমানভাবেই পড়তে দেখা গিয়েছিল এশিয়া ও আফ্রিকার কয়েকটি উন্নয়নশীল দেশে। এসব অঞ্চলের ভোক্তারা জ্বালানির ঘাটতি ও উচ্চ মূল্যের চাপ সবচেয়ে বেশি টের পাচ্ছেন। তথ্য বলছে, তেলের বাজারে এ যাবৎকালে যত বড় সংকট তৈরি হয়েছে, বর্তমান সংকট তার চেয়ে সবচেয়ে বড়। ভেঙে পড়া সেই বাজার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো বড় শক্তির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সমন্বয় দরকার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিশ্লেষকরা আরও বলছেন, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহের ঝুঁকি থাকায় তেলের দামে ঝুঁকি যুক্ত হয়েছে। এখনও যেসব জ্বালানি তেলবাহী জাহাজগুলো আটকে আছে তা দ্রুত বাজারে এলে পরিস্থিতি আগের চাইতে কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন অনেকেই। শাহরিয়ার আহমেদ, এনপিবি। ইরান আমেরিকার শান্তি চুক্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিশ্বজুড়ে আবারও উদ্বেগ তৈরি হতে দেখা যাচ্ছে। টানা 40 দিন যুদ্ধ করার পরও যখন কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি এই দুই দেশ, তখন বিশ্বজুড়ে নতুন অনিশ্চয়তার জন্ম নিয়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কেন ইরান আমেরিকা কোনো সমাধানে পৌঁছতে পারল না, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন, কোনো সমঝোতায় পৌঁছতে হলে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করতে হবে। সোমবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দ্বন্দ্বের স্থায়ী সমাধান ঘটাতে চলমান আলোচনা নিয়ে এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবরণীতে তিনি একথা জানিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, যদি মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে অবশ্যই সমঝোতার পথ পাওয়া যাবে। পোস্টে তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করে বলেন, আমি আলোচনাকারী দলের সদস্যদের, বিশেষ করে ডক্টর গালিবাফকে অভিনন্দন জানাই। সৃষ্টিকর্তা আপনার সহায় হন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত হওয়া শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে দেশটির সাথে চুক্তি হওয়া অসম্ভব নয়। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের 21 ঘন্টার আলোচনা শেষে মাসুদ পেজেশকিয়ান ফোন করে পুতিনকে একথা জানিয়েছেন। চাঁদাবাজগুলো আগে ছিল দারিদ্র্য সীমার নিচে, আর এখন চলে গেছে চরিত্র সীমার নিচে। সমাজ ঠিক করার দায়িত্ব এবার আপনার, আমার, আমাদের। সোমবার নবীন ফ্যাশনের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ঠিক এই কথাগুলোই লেখা হয়েছে। সাথে চাঁদাবাজদের ধরিয়ে দিতে পারলে প্রতিজন তথ্য সরবরাহকারীর জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে আইফোন, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ডিএসএলআর ক্যামেরা, আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে 125 সিসির মোটরসাইকেল। সম্প্রতি চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করতে এমন অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যান্ডটি। ফেসবুক স্ট্যাটাসে আরও বলা হয়েছে, চাঁদাবাজদের ভিডিও ধারণ করে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও পাঠিয়ে দিলেই তথ্য সরবরাহকারীদের 5000 জন পাবেন আকর্ষণীয় পুরস্কার, সাথে থাকবে নবীন পাঞ্জাবিও। এভাবে সর্বমোট 5000 জন চাঁদাবাজকে ধরিয়ে দেওয়ার জন্য 5000 জনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে তারা। সোমবারের স্ট্যাটাসে আরও বলা হয়েছে, দেশজুড়ে চলমান চাঁদাবাজদের দৌরাত্ম্যকে কমিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে নবীন ফ্যাশনের এমন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেশজুড়ে আলোচনা তৈরি করা নবীন ফ্যাশনের এমন উদ্যোগের পর আবারও তাদের প্রশংসায় ভাসাচ্ছেন এর ভোক্তারা। বিদায় সবসময়ই বিষাদের, কিন্তু সব বিদায় থাকে না সম্মান আর ভালোবাসার নিখাত মিশ্রণ। যে বিদায় নিচ্ছেন তার অশ্রুসিক্ত চোখ দুটি যেন বলে দিচ্ছে এ বিদায় সম্মানের, ভালোবাসার আর গর্বের। যারা বিদায় দিচ্ছেন তাদের ম্লান মুখ আর ভারাক্রান্ত মুখাবয়ব বলে দিচ্ছে এ মানুষটিকে কতটা আপন আর কাছের করে নিয়েছিলেন তারা। দীর্ঘ 20 বছর নিরলসভাবে মহান আল্লাহ তাআলার ঘর মসজিদের পরিচর্যার মাধ্যমে এই সৌহার্দ্য, ভালোবাসা আর সম্মান অর্জন করেছেন খাদেম মোহাম্মদ মুসলিম, যাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দিচ্ছেন মুসল্লি, ইমাম ও এলাকার সাধারণ মানুষ। আজ দীর্ঘ 20 বছর যাবত এই মসজিদের খেদমত করে যাচ্ছি। এখন আমি অসুস্থ হয়ে পড়ছি, এই জন্য আমার কমিটির ভাইয়েরা আমার এই বিদায় দিতে চায় না। আমি ওনাদের থেকে অনেক কষ্ট করে কইয়া ওনাদের থেকে আমি নিজ খুশি বিদায় নিয়ে আমি যাইতেছি। লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে জামে মসজিদের খাদেম মোহাম্মদ মুসলিমকে সোমবার দুপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে নতুন পোশাক পরিয়ে এই বিদায় সংবর্ধনা দেন এলাকার মুসল্লিরা। এ সময় কৃতজ্ঞতা স্বরূপ তার হাতে তুলে দেয়া হয় 2 লক্ষ টাকা।
মুসল্লি ও এলাকাবাসী জানান ৭০ বছর বয়সী খাদেম মোহাম্মদ মুসলিম বয়সের ভার আর শারীরিক অসুস্থতায় দায়িত্ব পালন করতে অক্ষম ছিলেন, তবুও তাকে রেখে দিতে চেয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু কাজ না করে সেখানে না থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বয়োবৃদ্ধ খাদেম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে বিদায় দেয় মসজিদ কমিটি। তবে বিদায়কে স্মরণীয় আর সম্মানের করতে নেওয়া হয় এই রাজসিক উদ্যোগ। অফিসের এই ফর্স আমগো হুরা বাজার মধ্যে প্রথম আমরা আর এইভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে গোড়ার গাড়ি করে এত সুন্দর পরিবেশ আমরা আর কখনো দেখি না। বিদায়ের মুহূর্তে আবেগে ভেঙে পড়েন অনেকেই। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখ ছিল অশ্রুসিক্ত। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসা যেন জমাট বেঁধেছিল সেই বিদায়ের ক্ষণে। মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতি আরিফ হুসাইন মিয়াজি বলেন, খাদেম মোহাম্মদ মুসলিম দীর্ঘ ২০ বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার কাছে প্রিয় ছিলেন। এই মসজিদে প্রায় ২০ বছর যাবৎ একজন মানুষ আল্লাহর খুশির জন্য মসজিদের খেদমত করেছেন, আমাদের খাদেম সাহেব, আমাদের মুসলিম ভাই। তিনি শারীরিক অসুস্থতার কারণে, অক্ষম হওয়ার কারণে এখন আসলে আর মসজিদে কাজ করতে পারতেছেন না। তো উনি নিজে স্বেচ্ছায় আমাদেরকে বলছেন যে হুজুর আমি তো আর পারতেছি না, আমাকে যদি একটু আপনারা ছুটি দেন। তো সেই দিক বিবেচনা করে উনি ২০ বছর চাকরি করার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে উনাকে বিদায় দেওয়ার চেষ্টা করতেছি। মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক জানান, আমরা চেষ্টা করেছি তাকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লক্ষ টাকা সম্মানী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও মসজিদ কমিটি তার পাশেই থাকবে। খাদেমের দায়িত্ব অত্যন্ত সুনাম ও বিশ্বস্ত সহিত পালন করায় ওনার প্রতি সন্তুষ্ট হয়ে মুসল্লিরা এবং আপনার কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা ২ লক্ষ টাকা অনুদান প্রদান করি এবং ওনাকে রাজকীয়ভাবে আমরা বিদায় জানাইতেছি। এই বিদায় শুধু একজন মানুষের কর্মজীবনের সমাপ্তি নয়, বরং একটি বার্তা। মহান আল্লাহর ঘরের খেদমতের মূল্য কখনোই হারিয়ে যায় না। সম্মান ঠিকই ফিরে আসে, কখনো কখনো রাজকীয় আয়োজন হয়ে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। নলকূপে পড়ে যাওয়া একটি বাচ্চা অল্প সময়ের ভিতরে কিভাবে উদ্ধার করা যায়? প্রতি বছর পরিত্যক্ত গর্ত কিংবা ম্যানহোলে পড়ে গিয়ে প্রাণ হারায় অনেক শিশু। সময় মতো উদ্ধার করতে না পারায় ঘটে প্রাণহানির ঘটনাও। এই পরিস্থিতির সমাধান দিতে নতুন এক যন্ত্র তৈরি করেছেন নাটোরের এই কৃষক। ২০০ থেকে ৩০০ ফুট গভীর পাইপে পড়ে যাওয়া শিশু উদ্ধারের জন্য বিশেষ ধরনের একটি লোহার খাঁচা তৈরি করেছেন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়া। খাঁচাটি পাইপের ভেতরে নামানোর পর নিচের অংশে থাকা লকিং ব্যবস্থার মাধ্যমে এর প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়। সুতা বা তারে টান দিলেই খাঁচাটি ধীরে ধীরে সংকুচিত হয়ে শিশুর পা আটকে ফেলে। এতে শিশুর শরীর স্থির থাকে আর ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে তাকে ওপরে তুলে আনা সম্ভব হয়। সীমিত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বাস্তব অভিজ্ঞতা আর নিজস্ব চিন্তা থেকেই এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন তারা মিয়া। তার ভাষায়, মানুষের হাত তালুবদ্ধ করার ধারণা থেকেই এসেছে এই কৌশল। সংকুচিত হয়ে কিছু ধরে রাখার সেই সহজ প্রক্রিয়াটি এখানে কাজে লাগানো হয়েছে। রাজশাহী তানোরে যে ঘটনা ঘটছিল আমি দেখতেছিলাম টেলিভিশনের মাধ্যমে। দীর্ঘ ৩২ ঘন্টা সময় পার হওয়ার পরে একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। অনেক ফায়ার সার্ভিস, সরকারিভাবে অনেক প্রশাসন ওখানে কাজ করতেছিল। ৩২ ঘন্টা পরে তাকে মৃত্যু উদ্ধার করা হয়েছে। ওই সময় থেকে আমি ভাবতেছিলাম যে গভীর নলকূপে পড়ে যাওয়া একটি বাচ্চা অল্প সময়ের ভিতরে কিভাবে উদ্ধার করা যায়, ওইটাই ভাবনা চিন্তা করে আমি কাজ শুরু করেছিলাম। কাজ করেছি আমি রড, নাট, পাইপ, সুতা, এরকম একবারে সীমিত আকারের জিনিস দিয়ে এটা আমি আবিষ্কার করেছি। তাতে আমি পরীক্ষা চালিয়ে দেখলাম যে যত গভীর নলকূপের ভিতরেই বাচ্চা পড়ে যাক না কেন, একেবারে অল্প সময়ের ভিতরে একটা বাচ্চা তুলে আনা সম্ভব। স্থানীয়দের মতে প্রযুক্তিটিকে আরো উন্নত করে এতে ক্যামেরা ও আলোর ব্যবস্থা যুক্ত করা গেলে উদ্ধার কার্যক্রম হবে আরো দ্রুত ও নিরাপদ।
এতে পাইপের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হবে। 10 ফিট একটা গর্ত করে একটা পুতুল বানানো হয়েছিল, ওটা ফেলে দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে ওটা উপর তুলে যায়। তখন আমি বললাম যে না, এটা যেহেতু পাতলা জিনিস ওটা সম্ভব, তো ভারী জিনিসের প্রয়োজন আছে, কারণ বাচ্চা তো 2-4 বছরের বাচ্চা পড়তে পারে, ওই বাচ্চার ওজন তো কমপক্ষে 12 কেজি থাকতে পারে। তখন আমি 8 বছরের এক বাচ্চা ওই খাঁচার ভিতর সাহস জোগাইয়া ঢোকাইলাম। ঢোকানোর পরে আমি গাছের ডাল দিয়ে দড়ি টাইনে নিয়ে তাকে একেবারে গাছের চূড়ায় তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখলাম যে না, বাচ্চা তো আর নিচে তো আর পড়ে যাচ্ছে না, তো বাচ্চা তোলা সম্ভব অতি তাড়াতাড়ি। তাহলে এই জন্য আমি মনে করি যে আবিষ্কারটা খুব সুন্দর হয়েছে। এই সুন্দর জিনিসটাকে দ্রুত বাচ্চা তোলার জন্য সরকার যদি এটা গ্রহণ করে, তো গ্রহণ করলে বাচ্চা 70 ফুট তলে পড়ে গেলে তো পাইপের ভিতর তো অন্ধকার থাকবে, এই অন্ধকার এবং অক্সিজেন বিন থাকবে, তো সেখানে বাচ্চা এই মেশিনটা যাবে দেখা হতে যাবে না কিভাবে যাচ্ছে, বাচ্চাটা কোন অবস্থায় পড়ে রয়েছে। সেই জন্য আমি মনে করি যে সরকার যদি এটা গ্রহণ করে, আর এই এটার মধ্যে লাগবে সিসি ক্যামেরা, মনিটরিং লাগবে, তারপরে অক্সিজেন ব্যবস্থা লাগবে, লাইটিং ব্যবস্থা লাগবে, তো তাদের তো আর সম্ভব না। সরকার গ্রহণ করলে এটাকে অতি দ্রুত একটা 70 ফিট 80 ফিট তলে থেকে বাচ্চা 10-15 মিনিটের মধ্যে তোলা সম্ভব। আমার ছোট ভাই তারা মিয়া যেই খাঁচা তৈরি করছে, এই খাঁচা দিয়া 200 ফিট তলে গেলেও 10 মিনিটের ভিতরে তোলা সম্ভব। এটার সাথে যদি সরকার এটা সহযোগিতা করে, আমার মনে হয় আমার ছোট ভাই আরো প্রবলত হবে। প্রায় 300 ফুট গভীরতার উপযোগী একটি আধুনিক খাঁচা তৈরি করতে খরচ হতে পারে 5 থেকে 7 লাখ টাকা। তবে পর্যাপ্ত সহায়তা পেলে এই প্রযুক্তিকে আরো উন্নত ও কার্যকরী করতে চান উদ্ভাবক তারা মিয়া। শফিকুল ইসলাম শান্ত, NPB।